করি আপনারা সবাই ভালো আছেন এবং এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যে জোট করেছে এটা সাধারণ কোনো জোট নয় এখনো পর্যন্ত। এই জোটের প্রচুর প্রভাব থাকবে মধ্যপ্রাচ্যে, ভারতের উপরে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে, সমগ্র মুসলিম বিশ্বের উপরে, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু তোলপাড় সৃষ্টি হওয়ার ঘটনা এটা অনেকগুলো কারণে। তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। আমেরিকার নেতৃত্বাধীন যে নেটো জোট, পশ্চিমা দেশগুলোর জোট, তাদের সদস্য হচ্ছে তুরস্ক। তুরস্ক নেটো জোটে থাকার পরে কেন এই জোট গঠন করতে আসলো? তাহলে আসলে তার টার্গেটটা কি? এবং তার আগের কথা হচ্ছে সে কি অবহেলিত কিনা নেটো জোটের ভেতরে, অথবা সৌদি আরবের সাথে তুরস্কের যে এত ছুরি কাটাকাটি ছিল সেই ছুরি কাটাকাটির উপরে হঠাৎ করে কেন তুরস্ক সৌদি আরবের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেললো, কিসের ভিত্তিতে, কেন? এপাশে পাকিস্তান একটা ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে হুতিরা যদি সৌদি আরবের উপর হামলা করে তাহলে আমাদেরকে অবশ্যই হুতিদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ব্যাপারটা যদি এইরকম হয় যে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে ইন্ডিয়া এপাশে কেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের এই জোট নিয়ে উদ্বিগ্ন? তারা কিন্তু গভীরভাবে দেখছে এবং ভেতরে ভেতরে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে তারা নাকি ইসরায়েলের সাথে একই ধরনের একটা নিরাপত্তা চুক্তি করতে যাবে। প্রশ্ন হচ্ছে যে এই জোট কি তাহলে ইন্ডিয়ার জন্য কোনো হুমকি হয়ে দেখা দিল? এই জোটের খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যদি একটা দেশ আক্রান্ত হয় কোনো দেশের মাধ্যমে, তাহলে বাকি দুই দেশ সেই দেশের পাশে দাঁড়াবে এবং আক্রমণকারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। গ্রিসের সাথে তুরস্কের দ্বন্দ্ব আছে, সাইপ্রাসের সাথে আছে, ইসরায়েলের সাথে আছে নেই এরকম খবর। এপাশে ভারতের সাথে পাকিস্তানের ডেফিনেটলি মারাত্মক রকমের খারাপ সম্পর্ক, শত্রুতামূলক সম্পর্ক। সহজ কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 65 সালের যুদ্ধ, একেবারে জন্মের পরের থেকে কত কিছু, কাশ্মীর ইস্যু, কত কিছু না, বহুবার যুদ্ধ, ছোট বড় বহু ঘটনা ঘটেছে। অতএব পাকিস্তানের সাথে ভারতের বা ভারতের সাথে পাকিস্তানের কখনোই কোনোদিন সুখকর সম্পর্ক ছিল না। এরপরে পাকিস্তানের অভ্যন্তরীণ যে সমস্ত বিষয়, সেই সমস্ত জায়গায় ভারত হস্তক্ষেপ করে বলে পাকিস্তানের পক্ষ থেকে প্রচুর অভিযোগ আছে। আজাদ কাশ্মীরের ব্যাপারে, তারপরে বেলুচিস্তানের ব্যাপারে বহু রকমের অভিযোগ আছে। আবার আফগানিস্তানের পক্ষে ভারতের পাকিস্তানের বিপক্ষে কাজ করে, এই সমস্ত নিয়ে কথা আছে। তাহলে পাকিস্তান কি বেসিক্যালি তার মিত্র বন্ধুদেরকে জড়িয়ে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো চিন্তাভাবনা করছে বা কোনো পরিকল্পনা আছে কি? তা না হলে ভারত এতটা উদ্বিগ্ন হবে কেন? আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন পাকিস্তান এবং তুরস্ক একই দেহের একই হার্ট। তার মানে কি? তাদের ঘনিষ্ঠতা কত গভীর। এই রকম গভীর সম্পর্ক পাকিস্তান আর তুরস্কর আছে। তুরস্ক এবং পাকিস্তান দুই দেশের কারোর সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। তাহলে এই দুই দেশ সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বা সৌদি আরবের কাছে যে সমস্ত অত্যাধুনিক বিমান টিমান আছে সে সমস্ত ব্যবহার করে পাকিস্তান কি ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে চায়? পাকিস্তানে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রোবট, অনেক কিছু দেখানো হচ্ছে। কি চাই তারা? ওপাশে চীন কিন্তু বিভিন্ন রকমের প্রযুক্তির পরীক্ষা করছে। আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে? আর ভারত এবং ইসরায়েল যদি এই জোটের মোকাবেলায় একটা নিরাপত্তা চুক্তি করে, তাহলে তার প্রভাব কি পড়তে পারে? তার প্রভাব যা পড়তে পারে বলে মনে করা হয় সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের তৎপরতা অনেক বেড়ে যাবে, পাকিস্তানের বিরুদ্ধে তার তৎপরতা বেড়ে যাবে, বেলুচিস্তানের ভেতরে তার তৎপরতা বেড়ে যাবে এবং ভেতরে নাশকতা থেকে শুরু করে তাদের যে সমস্ত
লোকজন যারা স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী যাই বলি, তাদেরকে তারা সাপোর্ট দেওয়া শুরু করবে। এই জায়গায় আমেরিকার ভূমিকা কি হবে? আমেরিকা তো তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সবার বন্ধু, তাহলে তাদের ভূমিকা কি হবে? আবার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েলের। ইসরায়েল যদি পাকিস্তানের ভেতরে কাজ করে, ইসরায়েল যদি পাকিস্তানের বিরুদ্ধে কাজ করে, তাহলে আমেরিকা কাকে সাপোর্ট দেবে? ইসরায়েলকে নাকি পাকিস্তানকে? ভারতকে নাকি পাকিস্তানকে? বলা হয়ে থাকে 1971 সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একটা বড় অংশ ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ। সেই সময় পাকিস্তানের পক্ষেই ছিল আমেরিকা, কিন্তু তারা পাকিস্তানের পক্ষে এই যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, ওই পাঠাচ্ছি করতে 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 তারা কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানকে হেল্প করেনি। পাকিস্তানের পক্ষ থেকে এইরকম অভিযোগ আছে। তো এখন কি ভারত পাকিস্তান বা ইসরায়েল ভারত মিললে পাকিস্তানের সাথে যদি দ্বন্দ্বে নামে, তাহলে সেই জায়গায় আমেরিকা কি পাকিস্তানকে সাপোর্ট করবে নাকি ভারত আর ইসরায়েলকে সাপোর্ট করবে? এরকম অনেক হিসাব নিকাশ আছে। ফলে গতকালকে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি কাগজে কলমে খুব সুন্দর। সেই চুক্তিতে দেখা যাচ্ছে 3টা বিরাট দেশ তাদের বিরাট ভূখণ্ড যুক্ত হলো একসাথে, তাদের বিরাট সামরিক বাহিনী, 20 লাখ মতো প্রায় সামরিক বাহিনী, তারপরে 3000 বিমান, যুদ্ধ বিমান, যুদ্ধের কাজে ব্যবহৃত হয়, ফাইটার, তারপরে হেলিকপ্টার বা আদার ধরেন অনেক কিছু মিলে, হয়তো ড্রোন টোন সমস্ত সব কিছু মিলে, এয়ারক্রাফট মিলে, বহু সংখ্যক সাবমেরিন, 22টি সম্ভবত সাবমেরিন, বহু সংখ্যক যুদ্ধজাহাজ, অনেক কিছু। কিন্তু এগুলোতে কি হবেটা কি? এটা আসলে কোনভাবে ব্যবহার করা হবে এবং কতটুকু ব্যবহার করা সম্ভব হবে, এই জায়গায় প্রশ্ন আসছে। খুব সম্প্রতি একটা খবর ছিল, মালয়েশিয়াতে কয়েকজন ইসরায়েলি ডুয়াল নাগরিক, তারা আমেরিকারও নাগরিক, ইসরায়েলেরও নাগরিক, এইরকম কিছু লোককে পাওয়া গেছে এবং আনোয়ার ইব্রাহিম সরাসরি তাদেরকে মালয়েশিয়া থেকে বহিষ্কার করেছে। আমেরিকা যদিও বিরোধিতা করেছে যে তারা তো আমাদের নাগরিক, আমেরিকা নাগরিক, তাদেরকে বের করলে কেন? এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছিল আমেরিকা, কিন্তু মালয়েশিয়া খুব কঠোর অবস্থান নিয়েছে যে নো, তাদের যেহেতু সিটিজেনশিপ ইসরায়েলেরও আছে, আর ইসরায়েলকে আমরা যেহেতু কোনো বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না, অতএব ইসরায়েলের কোনো নাগরিক আমাদের দেশে থাকতে পারবে না। তারা যদি চললে, অর্থাৎ শুধুমাত্র মার্কিন নাগরিক হতো তাহলে ভিন্ন কথা, কিন্তু ইসরায়েলের নাগরিক হওয়ার কারণে আমরা তাদেরকে এখানে কোনো মতেই থাকতে দিতে পারি না। তার মানে মালয়েশিয়ার কিন্তু শক্ত অবস্থান আছে। ইন্দোনেশিয়ারও ইসরায়েলের ব্যাপারে একই রকমের শক্ত অবস্থান আছে। তাহলে এই দুটো দেশ শোনা যাচ্ছে এবং তাদের জনগণের পক্ষ থেকে নাকি দাবি আছে যে এই জোটে যুক্ত হওয়া যাক বা হওয়া উচিত। যদি তাই হয়, তাহলে কি জোটের কার্যকারিতা আরো বেড়ে গেল কিনা? জোটের পরিধি তো বাড়বে, সৈন্য সামন্ত শক্তি, লজিস্টিক সাপোর্ট সবকিছু বাড়বে, কিন্তু জোটের কার্যকারিতা বাড়লো কিনা? আনোয়ার ইব্রাহিমের মতো একজন নেতা, যিনি মুসলিম স্বার্থ নিয়ে চিন্তা করেন বলে বলা হয়, তাহলে এটা কি মুসলিম ওরিয়েন্টেড কোনো জোট অ্যাকচুয়ালি হবে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই জোট যেহেতু তুরস্ক পাকিস্তানের নেতৃত্বাধীন জোট, কার্যত সৌদি আরব তো আর সামরিক দিক দিয়ে ওই রকম শক্তিশালী না, তার কাছে হয়তো প্রচুর পরিমাণে অস্ত্র সামরিক সরঞ্জাম আছে, কিন্তু সে তো ব্যবহার করার মতো ক্ষমতা রাখে না। এখানে মূল প্লেয়ার হচ্ছে পাকিস্তান এবং তুরস্ক। তো তুরস্ক এবং পাকিস্তান যেহেতু তারা আত্মার হরিহর এবং তাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ, তাহলে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যদি যোগ দেয় এই জোটে, তাহলে তাদের সাথে ভারতের সম্পর্কও তো আলটিমেটলি খারাপ হবে। তাহলে তার কি প্রভাব পড়বে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়? অথচ মালয়েশিয়ায় জনশক্তির দিক দিয়ে সম্ভবত ভারতীয় নাগরিকরা 3য় পজিশনে। এটার কি প্রভাব দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পড়বে? আমাদের কিন্তু আসলে অনেক কিছু ভাবনার, চিন্তার আছে। তো এইরকম হিসাব নিকাশের একটা পর্যায়ে কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গ আসবে। আমরা কি করব? আমরা কিন্তু সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন যে 15 জাতির জোট হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে, সেই জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে খবর বেরিয়েছে। এখন সেই জোটে যোগ দেওয়ার পরে এই যে মুসলিম জোট বা মুসলিম নেটো বা ইসলামী নেটো যা বলি, যে নামে আমরা ডাকি না কেন, তাতেও কি বাংলাদেশ যুক্ত হবে? এরকম কথা কিন্তু শোনা যাচ্ছিল যে বাংলাদেশ তুরস্ক এবং পাকিস্তানের সাথে
বিশেষ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবং বিশেষ ঘনিষ্ঠতা তৈরি করছে। এমনকি তুরস্কের কাছ থেকে কি কি সামরিক সরঞ্জাম কিনবে, পাকিস্তানের কাছ থেকে কেনা উচিত বলে অনেক চাপ আছে, চীনের কাছ থেকে যে 10C বিমান কিনবে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। এবং ইদানিং ভারতের সাথে সম্পর্ক আরেকটু খারাপ হলো শেখ হাসিনার সেদিন দিল্লির যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা, এটা নিয়ে। তো এই সমস্ত কারণে ভারত যেমন ইসরায়েলের সাথে একটা জোট করে ফেলবে, তখন কি বাংলাদেশ আর একা থাকবে কেন? সেও কি সৌদি, তুর্কি, পাকিস্তান এই জোটে যুক্ত হবে? এবং সবশেষে আমি এই প্রশ্ন রেখেই আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই জোট আসলে কত দূর যেতে পারবে এবং কতটা কার্য